নাগিন কন্যা ছবিটি পরিচালনা করেছেন মতিউর রহমান বাদল। আর নাগিন কন্যা ছবিতে অভিনয় করেছেন সুচরিতা, জসিম, জাভেদ, নতুন, দারা শিকো, আহমেদ শরীফ, সুরজ বাঙ্গালী, সাইফুদ্দিন, মায়া হাজারিকা, রবিউল, মতি এবং আরও অনেকেই অভিনয় করেছেন নাগিন কন্যা ছবিতে। নাগিন কন্যা ছবির গল্পের শুরুতে দেখা যায় একটি বিশাল বড় বন। সেই বনের মাঝে দেখা যায় দুইটি সাপ, অর্থাৎ নাগরানী এবং নাগরাজ। তারা দুজনে জড়িয়ে তাদের মিলনে তারা মাটিতে গোড়াগড়ি করতেছে। এমন সময় এক সাপুড়িয়া দেখে অবাক হয়ে যায়, এই দুইটি সাপ তো নিশ্চয়ই তারা, আমার মনে হয় যে একটি নাগরাজ আর একটি নাগরানী। তখন সে সাপুড়িয়া এই দৃশ্য দেখে সে দৌড়ে চলে যায় সাপুরের সর্দার হাম্বুলের কাছে। হাম্বুলাকে গিয়ে বলে, সর্দার হাম্বুলা, আমি এই মুহূর্তে দেখেছি যে বনের মাঝখানে দুটি সাপ তারা মিলনে ব্যস্ত এবং মাটিতে ঘুরে করতেছে। তখন হাম্বুলা বলে, কি? আমি যাদের এত বছর ধরে খুঁজতেছি তারা আমার বনে এসেই তারা জড়াজড়ি করতেছে এবং মিলন করতেছে। তখন সর্দার হাম্বুলা বলে, আচ্ছা বলতো, তুই কি সত্যি দেখেছিস নাকি আমাকে মিথ্যা কথা বলে নিয়ে যাচ্ছিস? কয়, সর্দার, আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না। কারণ আপনার যে আশা যে নাগরাজ এবং নাগরানীকে ধরার, আমাদেরও তো সেই আশা। যদি নাগরাজ এবং নাগরানীকে ধরতে পারি তাহলে আমাদের মনের আশা পূর্ণ হবে। আপনি দেরি করেন না, আমাদের দল ফল নিয়ে চলেন, আমরা সেই বনটাকে ঘিরে ফেলি। তখন সর্দার বলে, এই তোরা কোথায় কে আছিস, বেরিয়ে আয় এবং তোরা বিন হাতে নিয়ে চলে আয়। আমরা নাগরানী এবং নাগরাজের সন্ধান পেয়েছি। তখন দেখা যায় যে সর্দার হাম্বুলা তাদের দলফল নিয়ে সেই বনে চলে যায়। চলে গিয়ে তখন সর্দার হাম্বুলা দেখে যে সত্যি তো। তখন সর্দার হাম্বুলা অবাক হয়ে বলে, এই তোরা বিন বাজা। বিন বাজতেছে আর বাজতেছে। সেই মুহূর্তেই নাগরাজ এবং নাগরানী থমকে যায়, তাদের মিলন বন্ধ হয়ে যায়। তখন নাগরাজ মানুষ হয়ে বলে, শোন সাপুরে হাম্বুলা, তুই আমাদেরকে ছেড়ে দে। আর যদি তুই আমাদেরকে না ছাড়িস তাহলে তোর পরিণত হবে মৃত্যু। আর নাগরানী বলে, হাম্বুলা সর্দার, তুই আমাদেরকে ছেড়ে দে। আর যদি তুই আমাদেরকে না ছাড়িস তাহলে আমাদের দুজনের হাতেই তোর মৃত্যু হবে। তখন হাম্বুলা সর্দার বলে, শোন, আমি এলাম সাপুরে হাম্বুলার সর্দার, আমার হাত থেকে তোরা রক্ষা পাবি না। কারণ তোদের ধরের জন্য আমি যুগ যুগ ধরে চেষ্টা করতেছি এবং আমার বাপও চেষ্টা করেছিল, তোদের ধরতে পারেনি। আজ তোদের হাতের নাগালে পেয়ে আমি তোদের ছেড়ে দেব, তোরা ভাবলি কী করে? এখন একটাই কথা বল, তোরা আমার হাতে ধরা দিবি নাকি তোদেরকে আমি আরও বিন বাজিয়ে ক্লান্ত করার পর তোদের আমি গলায় টিপে ধরব? তখন নাগরাজ এবং নাগরানী বলে, শোন হাম্বুলা, তোর এই বিনে আমাদের ধরতে পারবি না, কারণ আমাদের শক্তি অনেক বেশি। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমাদের দুজনের সবলে তোদের সবার মৃত্যু হবে। তখন হাম্বুলা বলে, শোন, তোরা আমাকে মারতে পারবি না, কারণ আমার হাতে আছে শক্তিশালী বিন এবং এই দেখছিস না আমার গলা আছে তাবিজ। এই তাবিজের শক্তি কারণে তোরা আমাকে দংশন করলেও আমার মৃত্যু হবে না। তখন হাম্বুলা বলে, এই আমার এই বিন বাজার সঙ্গে সঙ্গে তোরা আবার সাপ হয়ে যাবি। আর একটা কথা মনে রাখিস, আমি যেটা বলবো সেটা যদি তুই না করিস এবং তোদের দুজনকে আমি আগুনে পুড়ে মেরে ফেলবো। তখন নাগরানী বলে, তুই কী চাস? তখন হাম্বুলা বলে, আমি চাই তোদের মনি। আর নাগরাজ বলে, আমার কাছে তুই কী চাস? আমি চাই তোর কাছে যে তুই যে তোদের যে গুপ্তধন আছে সেই গুপ্তধনের সন্ধান আমাকে বলবি নাগরাজ, আর না হলে আমিও তোকে আগুনে পুড়ে জ্বালিয়ে মেরে ফেলবো। তখন নাগরাজ এবং নাগরানী বলে, আমি তোদের এই আশা কখনোই পূর্ণ করব না, কারণ আমি কখনোই আমাদের নাগ জাতিদের সাথে বেমানি করতে পারবো না। কারণ আমরা হলাম নাগিন, এই নাগিন কখনোই কারোর সাথে বেমানি করে না। আমি কখনোই বলবো না আমাদের গুপ্তধনের কথা। এখন নাগরানী বলে, শোন, আমার মনে তুই নিতে পারবি না। তখন সাপুরে হাম্বুলা সর্দার বলে, শোন, আমি এমন বিন বাজাবো তোরা বাধ্য হয়ে আমার হাতে ধরা পড়বি। তখন হাম্বুলার বিন বাজাতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে নাগরাজ এবং নাগরানী ক্লান্ত হয়ে তারা সাপ হয়ে যায়। তখন সর্দার হাম্বুলা গিয়ে নাগরাজ এবং নাগরানীকে দুই হাতে ধরে ফেলে। ধরে ফেলার পর তারা আবার মানুষ হয়ে যায়। তখন হাম্বুলা বলে,
তোরা এখনো সময় আছে। শোন, তুই বল তোর গুপ্তধন কোথায় আছে, আর নাগরানি তুই বল তোর মাথার মণি কোথায় আছে। আর যদি না বলিস তাহলে আমি তোদের আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। তখন নিশ্চয়ই তোর মেয়ে আসবে এবং তোর ছেলেও আসতে পারে। তখন তাদেরকে ধরেই আমি আমার নাগমণি এবং গুপ্তধন আমি খুঁজে বের করব। তখন নাগরাজ বলে, শোন, আমার জীবন থাকতো আমি বলবো না যে গুপ্তধন কোথায় আছে এবং কিভাবে রাখা হয়েছে। এবং নাগরানী বলে, শোন, আমার মাথার যে মনে আছে সেটা আমার কাছে নেই, আমার মেয়ে নাগকন্যার কাছে আছে। কারণ আমার মাথার মণি আমি নাগকন্যার কাছে দিয়ে রেখেছি। আমি জানি আমি যে কোনো একদিন না একদিন ধরা পড়ব। এবং নাগরাজ বলে, শোন, আমার জীবন থাকতো আমি বলবো না। তখন সাপুরের সর্দার হাম্বুলা বলে, তোরা বলবি না? বলবি বলবি, হ্যাঁ, না বলে তো উপায় নেই। তখন সর্দার হাম্বুলা বলে, যা আগুন নিয়ে আয়। তখন আগুনের একটা পাত্র নিয়ে আসে। তখন নাগরাজ এবং নাগরানীকে দুই হাতে ধরে হাম্বুলা বলে, শোন, আমি হলাম সাপুরীয় সর্দার হাম্বুলা, এখনো সময় আছে, তোরা সত্য বল, আর না হলে তোদের আগুনে পুড়িয়ে আমি মেরে ফেলবো। তখন নাগরানী এবং নাগরাজ বলে, না, আমরা জীবন থাকতেও বলবো না সত্য কথা, আমাদের তুই মেরে ফেললো আমি বলবো না। তখন হাম্বুলা অর্থাৎ সর্দার রাগ হয়ে গিয়ে দুজনকেই তাদের আগুনে পুড়িয়ে ফেলে এবং আগুনের পাত্রে তাদেরকে ফেলে দেয়। তখন তারা জ্বলে তখন জ্বলতে থাকে। এমন সময় নাগকন্যার শরীর জ্বালা করতে থাকে। তখন নাগকন্যা বলে, কি কি হয়েছে? নিশ্চয়ই আমার বাপের কোনো বিপদ হয়েছে। তখন নাগকন্যা যায় নাগরাজের বাপের কাছে, চাচা, নিশ্চয়ই আমার মা বাবার কোনো সমস্যা হয়েছে, অথবা তারা কোনো বিপদে পড়েছে মনে হয়। তখন নাগরাজের বাপ বলে, আমি তো তা দেখতেছি না, তবে তুমি যখন বলতেছো তাহলে আমি দেখি, হ্যাঁ, তাদের খোঁজ খবর পাই কিনা। তখন দেখা যায় সে নাগরাজের বাপ সে চলে আসে আবারও সেই বনে বনে আসার পর দেখে সাপুরে হাসাহাসি করে বলতেছে, যা, নাগরাজ এবং নাগরাজকে আমরা আগুনে পুড়ে মেলে ফেলেছি। যা, আমাদের তো তোরা নাগমণি এবং গুপ্তধন দিলি না, তাই তোদেরকে মেরে ফেলেছি। এই কথা শোনার পর নাগরাজের বাপ আবার চলে যায়, সেখানে গিয়ে নাগকল্লাকে বলে, হ্যাঁ, তোমার মা এবং বাবাকে সর্দার হাম্বুলা আগুনে পুড়ে মেরে ফেলেছে। তখন নাগকন্যা বলে, কি, আমার ভালোবাসার সাথীকে আমি হারিয়ে ফেলেছি। আমরা দুজন খেলা করতে গিয়েছিলাম, তখন আমার ভালোবাসার সাথীকে আমি হারিয়ে এখানে এসেছি। এখন আবার, হ্যাঁ, সাপুরে হাম্বুলা আমার বাপ মাকে মেরে ফেলেছে। তখন নাগকন্যা কান্নাকাটি করতে থাকে। তখন দেখা যায় নাগকন্যার চাচা সান্ত্বনা দিতে থাকে, মা, তুই যখন বড় হবি তখন এর বদলা নিবি, তোর বাপ মার মৃত্যুর বদলা নিবি। এখনও তোর 12 বৎসর হয়েছে মাত্র, তোর যখন 18 বৎসর পূর্ণ হবে তখন তোর শক্তি দ্বিগুণ হয়ে যাবে, তখন তুই আর বদলা নিতে পারবি, এর আগে নিতে পারবি না। তা নাগকন্যা বলে, ঠিক আছে। দেখা যায় 18 বছর পর নাগকন্যা হয়ে যায় সুচরিতা। সুচরিতা তখন তার চাচাকে বলে, চাচা, আমি গেলাম আমার বাপ মায়ের হত্যার বদলা নেওয়ার জন্য, এদিকে তুমি এই নাগপুরি তুমি সামাল দেবে। তখন সুচরিতা চলে আসে, সে মানুষ বেশ ধারণ করে সে আবারও মাটিতে চলে আসে এবং বনে ঘুরতে থাকে। এমন সময় দেখা যায় যে এক সাপুরে বলতেছে যে হাম্বুলা সর্দার তো আরেকটি দুর্ঘটনা ঘটে ফেলেছে। কয় তার যে মেয়ে আছে তার মেয়েকেও সে সাপুরে বানিয়েছে এবং তার যে পালিত ছেলে আছে সে জসিম, তাকেও সে সাপুরে বানিয়েছে। তারা দুজনেই এখন সাপুরে হয়ে গেছে। তখন সর্দার হাম্বুলা বলে, শোন, আমার মনের একটাই আশা আছে যে আমি নাগ কন্যার মণি চাই, এবং নাগরানী এবং নাগরাজকে তো মেরে ফেলেছি। এখন নাগকন্যাকে যদি আমরা পাই তাহলে তার কাছ থেকে মনে নিয়ে আমরা বড়লোক হয়ে যাব, আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। তখন জসিম বলে, আব্বা, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, কারণ আমি জানি নাগকন্যা অবশ্যই আসবে। কারণ 12 বৎসর পর সে তার বাপ মাকে খোঁজার জন্য আসবে, এবং যদি জেনে থাকে যে তার বাপ মাকে আপনি মেরে ফেলেছেন আগুনে পুড়িয়ে, তখন অবশ্যই আপনাকে মারার জন্য আসবে। আমরা তখন নাগকন্যাকে ধরবো এবং নাগকন্যাকে ধরার পর তার মনি আমরা নিয়ে আমরা বড়লোক হব। তো নতুন বলে, আচ্ছা যাক আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যবস্থা করবো ধরার জন্য। তো জসিম থাকে
ওই সর্দার হাম্বুলার পালিত পুত্র, আর নতুন থাকে তার মেয়ে। তখন এদিকে দেখা যায় গল্পে জসিম এবং নতুনের সাথে তাদের একটা প্রেম ভালোবাসা হয়ে যায়, কিন্তু জসিম নতুনকে ভালোবাসে না এবং নতুনকে এড়িয়ে চলে জসিম। তখন একদিন জসিম যখন বন দিয়ে যাচ্ছে, তখন একটি সুন্দরী মেয়ের কণ্ঠে একটা গান শুনতে পায়। তখন জসিম তার পিছনে পিছনে ছুটে, তখন ছুটার পরে দেখে যে মেয়েটা এদিক ওদিক মানে সরে যাচ্ছে। তখন সেই মুহূর্তে জসিম আর তার মেয়েটাকে দেখতে পায় না। তখন জসিম বাড়িতে এসে ভাবে যে আমার মনে হয় এটাই নাগকন্যা, আর তো আমার অন্য কিছু দেখতেছি না, কারণ জিনপুরে যদি হতো তাহলে আমার চোখের সামনে তো ধরা পড়তো এবং আমি বুঝতে পারতাম, আমার মনে হয় এটা নাগকন্যা। তো এদিকে নাগকন্যা এবার তার ভালোবাসার সাথীকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। তো একদিন নাগকন্যা সে বনের মধ্যে দিয়ে হাঁটতেছে, এমন সময় দেখা যায় জাবেদ বনের মধ্যে হাঁটতেছে, আর জাবেদকে একটি সাপ এসে দংশন করে, কিন্তু সাপটি মরে যায়, কিন্তু জাবেদের কিছুই হয় না। তখন জাবেদ বলে, ব্যাপার কি, আমাকে সাপে দংশন করলো, সাপটি মরে গেল, কিন্তু আমার কিছুই হলো না। এই দৃশ্যটা আবার নাগিন কন্যা অর্থাৎ সুচরিতা দেখে ফেলে। তখন সুচরিতা তার পিছু নেয়। তখন পিছু নেওয়ার পরে দেখে যে জাবেদ একটি কাবিলে থাকে। তখন নাগিন কন্যা ভাবে সুচরিতা যে এ আমার নিশ্চয়ই খেলার সাথী, কারণ একে যখন সাপে দংশন করার পরও তার কিছুই হলো না, নিশ্চয়ই আমার খেলার সাথী। তখন সে লুকিয়ে লুকিয়ে সে কোথায় থাকে তার পিছনে পিছনে যায়। তখন দেখা যায় কাবিলা সর্দারকে গিয়ে জাভেদ বলে, আচ্ছা আব্বা একটা কথা বলি। তখন কাবিলা সর্দারের বলে, কি কথা বাবা বলো। তখন জাভেদ বলে, আচ্ছা বাবা, আমাকে না আছে একটা সাপে দংশন করেছিল, কিন্তু সাপটা মারা গেছে, কিন্তু আমার কিছু হয়নি। তখন কাবিলা সর্দার বলে, কি বলিস, তোকে সাপে দংশন করার পর সাপটা মারা গেছে, কিন্তু তোর কিছু হয় নাই? কি, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি সাপুরের সর্দারকে এই মুহূর্তে খবর দিতেছি। তখন সাপুরের সর্দার হাম্বুলাকে খবর দেয়। তখন হাম্বুলা এবং সাথে আছে জসিম। তো জসিম এবং নতুনও আসে। তখন তারা যখন আসে, তখন সেই মুহূর্তে জাবেদ সেখান থেকে চলে যায়। তখন জাবেদ যখন বনে আবার চলে যায়, তখন সুচরিতা তার সামনে এসে দাঁড়ায়, কয়, শোনো, তুমি কিন্তু মানুষ না, তুমি কিন্তু সর্প। তুমি ছিলে আমার খেলার সাথে, মনে করে দেখো, তোমাকে নিয়ে আমি এখানে বেড়াতে এসেছিলাম, আর সেই মুহূর্তে তুমি হারিয়ে গেছিলে আমার কাছ থেকে। কারণ তোমাকে যখন সাপে দংশন করা হয়েছিল, তখন কিন্তু তোমার কিছু হয় নাই। এখন তুমি যদি বাড়িতে যাও, তোমাকে কিন্তু সাপুরের সর্দার হাম্বুলা তোমাকে ধরে ফেলবে। আর আমি সাপুরের সর্দার হাম্বুলাকে মারার জন্য এসেছি, কারণ আমার বাপ মাকে সে আগুনে পুড়িয়ে মেরেছে। আমি এখনও তাকে মারতে পারি নাই, কারণ পূর্ণিমা রাতেই আমি ওকে মারবো। আর তুমি যদি এখন বাড়িতে যাও, তোমাকে কিন্তু হাম্বুলা তোমাকে অনেক কিছু করবে, তাবিজ কবজ করবে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু তুমি সর্প হয়ে যেতে পারো। কিন্তু তোমাকে আমি এই কবচটা দিলাম, এই কবচটা তুমি হাতে রাখবে, অথবা যে কোনো জায়গায় লুকিয়ে রাখবে, তখন আর তুমি সর্প হবে না, মানুষই থেকে যাবে। তখন তোমার প্রতি তাদের ভুল ধারণাটা ভেঙে যাবে। তখন জাভেদ বলে, আচ্ছা ঠিক আছে, দাও। তখন জাভেদ কথা বলার পর সে বাড়িতে চলে যায়। তখন জসিম বলে, আচ্ছা আব্বা, এই যদি সর্প হতো তাহলে সম্পূর্ণ তো মানুষ দেখা যাচ্ছে, এর কপালে তো কোনো চিহ্ন নাই। তখন হ্যাঁ, হাম্বুলা অর্থাৎ দারা শেখো, সে বলে, শোন, তুই আমার কাছে বেশি বুঝিস না। তখন দেখা যায় কাবিলা সর্দার আহমেদ শরীফ বলে, শোনেন, আপনারা যা করান তাড়াতাড়ি করেন, কিন্তু আমার ছেলে কিন্তু অস্বস্তি বোধ করতেছে। তখন নতুন বলে, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না। তখন যতই বিনবাজা জসিম এবং দারা শেখো, কিন্তু জাবেদের সর্প হওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন হাম্বুলা বলে, না, এই সত্যি মানুষ, একে সাপে কেটেছিল, কিন্তু সাপটা মনে হয় অনেকটাই দুর্বল ছিল, অথবা সে অন্য কারণে সে মারা গেছে, এখানে তো আমরা কিছু দেখলাম না যে সর্প। তখন এই কথা বলার পর জসিম এবং হাম্বুলা এবং নতুন চলে যায়। তখন রাতের বেলা যখন জাবেদ শুয়ে থাকে, তখন সেই সময়ে আবার সুচরিতা চলে যায় জাবেদের কাছে। জাবেদকে গিয়ে বলে, তোমার বিশ্বাস হয় না তুমি যে সর্প? কয়, দেখো, আমি তোমাকে এখনই সর্প বানিয়ে দিচ্ছি। তখন জাবেদ সর্প হয়ে যায়। তখন জাবেদের সম্পূর্ণ স্মৃতিশক্তি ফিরে আসে। স্মৃতিশক্তি ফিরে আসার পর তখন সুচরিতাকে জাবেদ জড়িয়ে ধরে এবং জাবেদকেও সুচরিতা জড়িয়ে ধরে। তখন সেই মুহূর্তে তারা বনে চলে যায়, একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় যে তারা আবারও তাদের তাদের যে আগে যে ছোটোবেলা খেলাধুলা করছে, তারা সাপ সাপ হয়ে, তারা আবারও সাপ সাপ হয়ে, তারা মুখে মুখ লাগিয়ে তারা মাটিতে ঘুরতে থাকে। সেই মুহূর্তে আহমেদ শরীফ এই দৃশ্যটা আবার দেখে ফেলে। তখন আহমেদ শরীফ দেখে যে আসলে এটা কে। তখন কিছুক্ষণ পর দেখা যায় জাবেদ সাপ থেকে মানুষ হয়ে গেছে। তখন আহমেদ শরীফ বুঝতে তার বাকি হয় না। তখন আহমেদ শরীফ
যখন রাত হয় তখন আবার সেই রুমে গিয়ে দেখে যে জাবেদ নেই। তখন জাবেদ যখন বাড়িতে যায় তখন জাবেদকে বলে যে কিরে আসলে কি তুই সাপ? তখন জাবেদ বলে হ বাবা আমি সাপ, কিন্তু আমি এর বদলা নেওয়ার জন্য এখানে এসেছি। যে সাপুরের সাথে হাম্বুলা আছে না, সে হাম্বুলা আমার ভালোবাসার সাথীর বাপ মাকে মেরে ফেলেছে, অর্থাৎ নাগরাজ নাগরানীকে মেরে ফেলেছে, কিন্তু আমি সাপ এবং নাগিন কন্যা হলো আমার ভালোবাসার সাথী। তখন আম্মের শরীফ অর্থাৎ কাবিলা সর্দার বলে ঠিক আছে, আমি এই কথাটা কাউকে বলবো না, কিন্তু তোকে সাবধান থাকতে হবে। তখন সুচরিতা সেই সময় আসার পর সুচরিতা কাবিলা সর্দারকে বলে দেখেন আপনার কোনো ভয় নেই, আপনি আমার ভালোবাসার সাথীকে লালন পালন করেছেন, কিন্তু পূর্ণিমার চাঁদ যখন হবে তখন সে যে আবারও হ্যাঁ চাইলেই সর্প হতে পারে, সেটা সেই ব্যবস্থা আমাকেই করতে হবে, কারণ পূর্ণিমা চাঁদের আগে তাকে আমি কাছে পাবো না। কারণ তাকে এই এই পর্যন্ত মানুষ হতে হলে পূর্ণিমা চাঁদ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর আমার শক্তি হবে পূর্ণিমা চাঁদের পর, তখনই আমি সর্দার হাম্বুলা এবং হাম্বুলার ছেলে জসিমকে মেরে ফেলবো, কারণ এই হাম্বুলাই আমার বাপ মাকে আগুনে পুড়ে মেরেছে দণ্ডত্বের জন্য। এদিকে দারাশিক অর্থাৎ হাম্বুলা সাপুরের সর্দার বলে শোন, নাগ কন্যাকে যে কোনো মূল্যে ধরতে হবে, তোরা যা বনে পাহারা দিয়ে রাখ, নাগ কন্যা যে কোনো সময় আসতে পারে। এদিকে নাগ কন্যাকে দেখে জসিম একদিন চমকে যায়, তখন এত সুন্দর মেয়ে। তখন জসিম বলে তোমাকে তো এই এলাকা কখনো দেখিনি। তখন সুচিতা বলে কেন, কেন দেখো নেই, দেখেছো আমাকে তুমি একবারে দেখেছো। তখন জসিম বলে তোমার মতো এমন সুন্দরী মেয়ে তো আমি কখনো কোথাও দেখিনি। আচ্ছা তুমি কোথায় থাকো? কয় আমি ওই জায়গা কাঠুরিয়া বাড়িতে থাকি। তখন জসিম বলে ও বেশ, তুমি কাঠুরিয়া বাড়িতে থাকো, আচ্ছা ঠিক আছে। তখন জসিম সেখান থেকে চলে যায়। তখন এই দৃশ্যটা আবার নতুন দেখে ফেলে। তখন নতুন জসিমকে বলে আচ্ছা তুই ওই মহিলাটার কাছে কেন গেছিলি? কই ওইটা মহিলা না মেয়ে? আমি ওকে পছন্দ করে ফেলেছি, আমি ওকে বিয়ে করব। তখন নতুন বলে তোকে বিয়ে করাবো, ভালো করে করাবো, এতদিন পরে আমার সাথে প্রেম ভালোবাসা করে এখন তুই আবার ওই সুন্দরী মেয়ে পেয়েছিস, তাকে বিয়ে করবি, কয় না? আচ্ছা জানিস সুন্দরী মেয়েটা কে, তার আসল পরিচয় কি? হতে তো পারে সেই নাগকন্যা। দশম বলে কি, সে যদি নাগকন্যা হয়ে থাকে তাহলে তার নাগমণিটা আমি হাসিল করব, হাসিল করার পর আমি হয়ে যাব বড়লোক কোটিপতি। তখন অর্থাৎ হাম্বুলা সর্দার সাপুরের সর্দার এই কথাগুলি শোনার পর হাম্বুলা সর্দার একদিন জসিমকে বলে আচ্ছা মেয়েটিকে যে তুই দেখেছিলি তার কপালে কোনো সাপের কোনো চিহ্ন ছিল? তখন জসিম বলে না, আমি তো এরকম দেখে নেই। তখন জসিম বলে আচ্ছা ঠিক আছে, ওই মেয়েটি যদি আমি আবার দেখি তাহলে আমি খুঁজে বের করবো তার কপালে চিহ্ন আছে কিনা। কয় তুই পারবি না, আমাকে তার কাছে নিয়ে চল। তখন জসিম বলে আমি তোমাকে কোথায় নিয়ে যাব? কহ তুই আমাকে নিয়ে চল। তখন জসিম দেখা যায় হাম্বুলা সর্দারকে নিয়ে যায়। তখন হাম্বুলা সর্দার দূর থেকে যাওয়ার সময় দেখে যে তার হাইটে যাওয়ার যে দৃশ্যগুলি, মানে প্রতিটা হাইটে হাঁটার দেখা যেতে সাপের একটা চিহ্ন দেখা যেতেছে। তখন হাম্বুলা সর্দার বলে শোন, আমার বিনটা নিয়ে আয়, এই নাগকন্যা। তখন জসিম বলে সর্দার আব্বা কি বলেছেন আপনি? কহ আমি সব বুঝতে পেরেছি, এই নাগকন্যা। তখন জসিম গিয়ে বিনটা নিয়ে আসে। বিনটা যখন নিয়ে আসে তখন দারাশিকো অর্থাৎ সাপুরের সর্দার হাম্বুলায় বিন বাজাতে থাকে। বিন বাজাতে বাজাতে যখন নাকি নাগকন্যা বের হয়, নাগকন্যা বলে শোন সাপুরের সর্দার, তোকে মারার জন্য আমি এসেছি। তুই আমার বাপ মাকে মেরেছিস আগুনে পুড়ে, আর আমি তোকে মারবো পূর্ণিমা রাতে। পূর্ণিমা রাতে আমার 18 বছর পূর্ণ হবে, সে রাতে হবে আমার শরীরে প্রচণ্ড শক্তি এবং আমার বিষের ভিতরে থাকবে অনেক বিষাক্ত ছোবল, সেই ছোবলে তোকে আমি মেরে ফেলবো। তখন হাম্বুলা সর্দার বলে সেই সুযোগটা পাবি না তুই রে, কখন, কারণ তোর মনিটা আমার দরকার, আর গুপ্তধনের সন্ধান একমাত্র তোর ভালোবাসার সাথে জানে, তাকেও আমি ধরে ফেলবো। তখন নাগকন্যা বলে তুই আমাকে ধরতে পারবি না, তুই ইচ্ছা করলে যতই বিন বাদাস তুই আমাকে কখনোই মানুষ থেকে সর্প বানাতে পারবি না, আমাকে ধরতেও পারবি না। আমি দেখ উড়ে যাচ্ছি, তুই বিন বাজা। তখন সেই মুহূর্তেই সুচরিতা উড়ে যায়, তখন বিন বাজালো কাম হয় না। তখন জসিম বলে এটা কি হলো, আপনার বিনও কাজ হলো না আব্বা? হবে হবে কাজ হবে, আমার একটা ভুল হয়ে গেছে, আমি পানি পড়াটা আনি নেই, আর পানি পড়া যদি এই জায়গাটা ছিঁড়ে দিতাম তাহলে সে আর উড়ে যেতে পারতো না। তখন জসিম বলে আচ্ছা পানি পড়া এখন নিয়ে আসি। না এখন আনলে হবে না। তখন জসিম বলে ঠিক আছে আব্বা, তাহলে একটা কথা বলি, আচ্ছা এই নাগমণি উদ্ধার করলে আপনি কিভাবে বড়লোক হবেন? এই নাগমণির মূল্য কেউ দিতে পারবো না, কারণ এদেশের সরকারও দিতে পারবে না, এই নাগমণির মূল্য অনেক। আর যে
ধনরত্ন আছে তাদের কাছে, সেই রত্ন পেয়ে আমি হয়ে যাবো বাদশাহ, আমি হয়ে যাবো রাজা, কারণ আমার চেয়ে বড় লোক আর কেউ হবে না। তখন জসিম বলে, তাই নাকি? তাহলে যদি নাগমণিটা আমি হাসিল করি? তখন হাম্বুলের সর্দার বলে, এটা কি করে সম্ভব? কারণ আমি হলাম সর্দার, আমি হাসিল করব। তখন জসিম বলে, না আব্বা, আমি হাসিল করব। কারণ জসিমের ভিতরে একটা লোভ জন্ম নেয় যে আমাকে হাসিল করতেই হবে, কারণ আমি যদি হাসিল করতে পারি তাহলে আমি হয়ে যাব অনেক বড় লোক, আমার চেয়ে বড় লোকের কেউ হবে না। তখন সর্দার হাম্বুলা বলে, তুই কি আমার সাথে বেইমানি করবি? তোকে আমি ছোট থেকে মানুষ করেছি কুড়িয়ে পেয়ে। কয়, আব্বা শোনেন, আপনি আমাকে ছোট থেকে মানুষ করেছেন কথা সত্য, কিন্তু আপনি আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছেন এবং অনেক কিছুই করিয়েছেন। আপনি যে আমার বাপকে ছোটবেলা যে সামান্য একটু ভুল করার কারণে যে আপনি সাপের দংশনে যে আমার বাপকে মেরে ফেলেছিলেন, আপনি কি ভুলে গেছেন? আমি কিন্তু আমার বাপের সেই সন্তান, কারণ আপনি কিন্তু আমার বাপকে মেরে ফেলেছিলেন। আপনার মনে নেই যে আমার বাপ ছিল এই কাবিলার সর্দার, সর্দার জিপসি, সেই জিপসিকে আপনি মেরে ফেলেছিলেন চক্রান্ত করে, চালাই করে। সেই সর্দারে আপনি নিয়ে নিয়েছিলেন, কারণ আপনি চেয়েছিলেন যে আমার বাপকে যদি মেরে ফেলেন তাহলে আপনি সর্দার হয়ে যাবেন, এবং সর্দার হয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন, এবং সাপুরের সর্দার হাম্বল হয়ে গেছেন। আমার বাপ ছিল সাপুরের সর্দার জিপসি, আমি হলাম তার ছেলে। আমি আপনার কাছে এসেছিলাম ছদ্মবেশ ধারণ করে, কারণ আমি আমার বাপের হত্যার বদলা নেওয়ার জন্য। আমি আপনার মেয়েকে ভালোবেসেছি কত সত্য, কিন্তু মন থেকে ভালোবাসি নেই, কারণ আমি এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য। আমার বাপ মৃত্যুর সময় আমাকে বলেছিল, বাপ শোন, আমাকে যারা মেরেছে তুই এর বদলা নিবি, আর যদি বদলা না নিতে পারবি তাহলে কাল হাসরের ময়দান তোকে আমি সন্তান হিসেবে গ্রহণ করব না। কিন্তু এইটা মনে করেন তাহলে আমার বাপ কত বড় প্রতিজ্ঞা আমাকে দিয়েছিল। আপনি কেন আমার বাপকে চালাকি এবং চক্রান্ত করে মেরে ফেলেছিলেন শুধুমাত্র মনের লোভে না? আর সেই মনের লোভে আপনি আমাকে আমাকে এখন ভয় দেখাচ্ছেন। এখন তো আমি আপনাকে বেঁধে রাখবো। তখন জসিম কী করে, সেখানে তার মারামারি হয় দারাশের সাথে, কারণ দারাশের বিদ্ধ থাকে। তখন জসিম তাকে দারাশেরকে রশি দিয়ে বেঁধে রাখে কাবিলায় গিয়ে। তখন জসিম বলে, আমি হলাম সর্দার, পুরাতন সর্দার যে জিপসি ছিল সেই সর্দারের সন্তান হলাম আমি। আজ থেকে এই কাবিলার সর্দার আমি হলাম সর্দার জসিম, সাপুরের সর্দার জসিম, আর আমার কথা তোমরা শুনবে। তখন বলে, যারা সহকর্মী ছিল তারা বলে, ঠিক আছে সর্দার, আমি আপনার কথা শুনব। তখন এদিকে নতুন বলে, আচ্ছা তুই এতটুকু কাজ কেন করলি? কয়, তোর বাপ আমার সাথে খুব অন্যায় করেছিল, আমার বাবার সাথে অন্যায় করেছিল, তার প্রায়শ্চিত্ত তোর বাপকেই করতে হবে, তাই তোর বাপকে আমি বেঁধে রেখেছি, আর নাক কন্যাকে আমি ধরবো। মতিরবিউল থাকে জসিমের পক্ষে। তোর মতিরবিউল বলে, ওস্তাদ কোনো ভয় নেই, আপনি যখন সাপুরের সর্দার হয়েছেন তাহলে আমাদের কোনো সমস্যাই নেই। তখন জাভেদ একদিন দেখা যায় সুচিরের সাথে দেখা করতে যায়। তো সুচিরের সাথে তাদের প্রেম ভালোবাসা তো আগে হয়ে গেছে। তারা কাবিলের সর্দার আহমেদ শরীফ সুচিতা এবং জাভেদকে প্রেম ভালোবাসা করার জন্য সুযোগ করে দেয় এবং পাহারা দিয়ে রাখে। তখন জসিম বলে, শোনো, তোমরা সবাই শোনো, আমার কথা মন দিয়ে শোনো, আমরা নাগ কন্যাকে খুঁজে বের করে তাকে ধরবো এবং তার মণিটা আমরা তার কাছ থেকে কেড়ে নেব, প্রয়োজনে তাকে মেরে ফেলবো। এদিকে নাগ কন্যা শব্দভেদ ধারণ করে সর্দার হাম্বুলার কাছে আসে। হাম্বুলাকে যখন বেঁধে রেখেছিল তখন হাম্বুলা সেখান থেকে পালিয়ে যায়। হাম্বুলা পালিয়ে গেলে আরেকটা শক্তি সঞ্চয় করে, কিন্তু তখন জসিমও তার পিছনে ছুটে। তখন সেই মুহূর্তে সুচরিতা সামনে গিয়ে দাঁড়ায় আর জাবেদের সামনে দাঁড়ায়। সুচরিতা তখন হাম্বুলাকে বলে, তুই আমার বাপকে, আমার মাকে আগুনে পুড়িয়ে মেরেছিলি। তখন জাবেদ বলে, তোর কারণে আমার ভালোবাসার সাথে থেকে আমি 12টি বৎসর পালিয়ে লুকিয়েছিলাম এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। এখন তোকে আমরা মারবো, কারণ পূর্ণিমার চাঁদ আজকেই উঠবে এবং আজকে রাতে তোকে মারবো, এর আগে মারতে পারবো না। তখন দুজনে মিলে দারাশিকোকে ইচ্ছা করে মেরে তাকে বেঁধে রাখে। যখন পূর্ণিমার চাঁদ উঠে তাদের শরীরে শক্তি সঞ্চয় হয়, তখন দারাশিকে বলে, শোন, তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ আমার হাতে বিন আছে এবং এই কবচটা আছে, এই কবচটা যতক্ষণ পর্যন্ত থাকবো তাদের ছোবলে আমার কিছুই হবে না। তখন সুচিরতা জাওয়াত বলে, আজকে যে আমাদের শরীরে যে শক্তি হয়েছে এবং আমাদের বিষাক্ত ছোবলের যে বিষ তৈরি হয়েছে, সেই বিষই তোকে মারবো। তখন জাবেদ এবং সুচিতা দুজনে গিয়ে তারা বিষাক্ত ছোবল দিয়ে দারাশিকো অর্থাৎ হাম্বুলা সর্দারকে মেরে ফেলে। সেই মুহূর্তে জসিম চলে আসে। জসিম বলে, শোন নাগকন্যা এবং নাগকন্যার প্রেমিকা, তোদেরকে এখন আমরা বন্দি করব, কারণ নাগ মনি আমার দরকার। তখন সুচিতা নাগকন্যা বলে, শোনো জসিম, তোমার সাথে কোনো আমার শত্রুতা নেই এবং
কারণ তোমার বাপ ভালো সর্দার ছিলেন এবং সাপুরে সর্দার ছিলেন, সে আমাদেরকে ধ্বংস করার জন্য চায়নি। সে চেয়েছিল যে যে তারা যাতে ভালো করে খেয়ে পরে বাঁচতে পারে, সেটাই চেয়েছিল। এবং আমার বাপ মা তোমার বাপ মাকে অনেক সাহায্য সহযোগিতা করেছিল, আমি দেখেছিলাম। এখন তুমি যদি নাক মণি নিতে চাও, নিতে পারবে, কিন্তু আমি যদি তোমাকে নাক মণির চেয়ে বেশি স্বর্ণ অলংকার দিই, তাহলে তোমার কোনো আফসোস আছে? তো জসিম বলে, কয় না, কোনো আফসোস নেই। তখন জসিম বলে, আচ্ছা তোমরা কি আমার বাপ মাকে সাহায্য সহযোগিতা করেছিলে? তখন জাভেদ বলে, হ, তোমার বাপ এবং মা মানে জিপসি সর্দার তারা খুব ভালো মানুষ ছিল। আমরা ছোটোবেলায় দেখেছিলাম, আমাদের বাপ মার সাথে এসেছিলাম আমরা এই বনে, তখন দেখেছিলাম যে তোমার বাপ মা অনেক ভালো মানুষ ছিল। কিন্তু তুমি কেন এত খারাপ হলে? আর তোমার বাপকে যে মেরেছিল তাকে তো আমরা শেষ করে দিয়েছি। তো জসিম বলে, তাই নাকি? তাহলে তোমরা আমার বাপ মার উপর কোনো প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করো নি, এবং আমাকে মেরে ফেলার কোনো চিন্তা ভাবনা করো নি? তো নতুন বলে, না, আমাকে কেন মারবে? আমি তো আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমাকে কেন মারবে? তখন সুচিরতা নাকন্যা বলে, আমি তোমাদের কাউকেই মারবো না, কারণ তোমরা তো আমার শত্রু নয়, তোমরা আমার বন্ধু। কারণ তোমরা ইচ্ছা করলে আমাদের ধরতে পারতে। দুজসিম বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের আমরা কোনো মারবো না এবং আমাদের নাক মনিরও কোনো দরকার নেই। তোমরা যখন সত্য কথা বলেছো যে তুমি আমার বাপকে, তোমার বাপ মা আমাকে, আমার বাপকে উপকার করেছিল, তো সেই মুহূর্তে দেখা যায় নাককন্যার চাচা চলে আসে। তো নাককন্যার চাচা বলে, শোনো, তোমার বাপ জিপসি সর্দার খুব ভালো মানুষ ছিল। সে একদিন বিপদে পড়েছিল, তাকেও সব দংশন করেছিল এবং কালনাগিনী, তখন সেই কালনাগিনীর বিষ আমি মুক্ত করে দিয়েছিলাম, বিষটা চুষে নিয়ে। তখন জসিম বলে, যাক, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আপনাদের আমি কোনো ক্ষতি করবো না। আমরা আর দররত্ব চাই না, এবং আমরা টাকা গণও চাই না এবং নাগমণিও চাই না, আমরা চাই শান্তিতে বসবাস করার জন্য। তখন জাবেদ বলে, আমার কাছে অনেক মণি আছে, যাও, এই মণির চাবিটা দিয়ে দিলাম, এই চাবিটা সেই পাহাড়ে গিয়ে এই চাবিটা লাগাইলেই দেখবে যে দরজাটা খুলে যাবে, সেখানে অনেক প্রচুর ধনরত্ন পাবে। তোমরা এখানে থাকবে, আমরা তো এখন চলে যাব সর্প হয়ে, তোমাদের সাথে আমাদের কোনো আর দেখা হবে না। জসিম বলে, না না, আমাদের চাবির আর দরকার নেই, আমরা খেটে খাবো। আমরা আমরা হলাম সাপুড়ে, আমরা সাপুড়ে এভাবে থাকবো, আমরা আর তোমাদের ধনরত্ন চাই না, তোমরা চলে যাও। তবে জসিম বলে, তোমরা মাঝে মাঝে এসে আমাদের দেখে যাও এবং আমাদের সাথে আলাপ আলোচনা করো। তখন সুচিতা বলে, জসিম, তুমি তো সাপুড়ে, এবং সাপুড়ে সর্দার হাম্বুলার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, তুমি তাকে গ্রহণ করো না। তো দুজনে হাত মিলিয়ে দেয়, মিলিয়ে দেওয়ার পরে দেখে যাবে সুচরিতায় তারা সর্প হয়ে যায় তারা বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তখন জসিম এবং নতুন তাদের পিছনে পিছনে যায়। তখন জসিম নতুনকে বলে, আচ্ছা চল, আমাদের আমাদের কাবিলায় আমরা চলে যাই। তখন জসিম নতুন চলে যায়, মতি, সাইফুদ্দিন, তারপরে রবিউল, তারা সবাই হাসতে থাকে এবং তারা চলে যায়। সেখানে চলে যাওয়ার পর তাদের দুজনের, জসিম এবং নতুনের বিয়ে দেওয়া যায়। আর এদিকে যাবে সুচরিতা, তারা সর্প হয়ে তারা পানির ভিতরে চলে যায়। তো চলে যাওয়ার পর এদিকে নাগকন্যা ছবি গল্পটা শেষ হয়। তবে মতিউর রহমান বাদল এই ছবিটি খুব সুন্দর করে, নাগকন্যা ছবিটি পরিচালনা করার পর ছবিটা যখন মুক্তি পায়, ছবিটা ব্যাপক সফলতা পায় এবং ব্যাপক সাড়া জাগে। কারণ সাপদের নিয়ে ছবি, তো ছবিটা তৈরি করতে অনেক সময় লেগেছিল, কারণ অনেক সময় নদী এবং সাগরে এবং অনেক জায়গাতে সিন নেওয়া লাগে, বনে সিন নেওয়া লাগে, এবং আসল সাপ দিয়ে, নকল সাপ দিয়ে না। এবং সাপগুলি ছিল বিষমুক্ত, যে সাপগুলিতে শুটিং করেছিল পরিচালক মতিউর রহমান বাদল, এবং সাপগুলি বিষমুক্ত ছিল। এবং ছবিটা যখন সম্পূর্ণভাবে তৈরি করার পর ছবিটা অনেক সফলতা পায়। সেই সময় 1982 সালে ছবিটা মুক্তি পায়। তখন এই ছবিটা অনেক সফলতা পায় এবং জাভেদ সুচরিতার জুটি হয়, এবং নতুন জসিমের তখন থেকেই জুটি শুরু হয়ে যায়, যে সব সাপের ছবি তারা ভালো করতে পারে, এবং জসিম ভালো করে বিন বাজাতে পারে এবং নতুনও ভালো করে বিন বাজাতে পারে। এভাবে ছবিটা সফলতা পাওয়ার পর পরিচালকের খুব নাম ডাক হয় এবং জসিম নতুনেরও জুটি হয়ে যায়, এবং সফলতার পঞ্চমুখ হয় নাগিন কন্যা ছবিটি।